ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের সময়সূচিতে খালেদা জিয়ার দেখা করবার সময়সূচি তালিকাভুক্ত হয়েছে কিনা, ওইদিকে থাইল্যান্ডের মালয় সীমান্তে দেখা মিলেছে আরো 84টি গণকবরের মানব পাচার নিয়ে আছে বড় ধরনের খবর থাইল্যান্ড থেকেও। আরো নানান খবর নিয়ে, শিরোনামের খবর নিয়ে আমরা আলোচনা করব ৭১ জার্নালে। সকলকে স্বাগত জানাচ্ছি, আমি ফারজানা রূপা। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা সারাদিনের উল্লেখযোগ্য খবরগুলো নিয়েই আলোচনা করি। পত্রিকা, টেলিভিশন এবং পোর্টালের খবরগুলো থাকে আলোচনায়। তবে সবার আগে আমরা দেখে নিব ৭১ জার্নালের সংবাদ শিরোনাম। থাই মালয় জঙ্গলে আরো ৮৪টি গণকবরের খোঁজ, আত্মসমর্পণ করলেন বরখাস্ত সেনা কর্মকর্তা। ভারত বিরোধী অবস্থান থেকে সরে আসার ঘোষণায় বিএনপির ভেতরেই চলছে নানা আলোচনা। কাল সংসদে প্রায় ৩ লাখ কোটি টাকার বাজেট পেশ, জীবনমান উন্নয়নে অর্থমন্ত্রীর আশাবাদ। টাইগারদের টেস্ট স্কোয়াডে নেই কোনো চমক, ফিরলেন রুবেল, কোচের ইচ্ছায় থাকলেন লিখন। যেমনটা বলছিলাম, রাজনীতি, অর্থনীতি, দেশ বিদেশের দুর্নীতির নানান খবর নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য জার্নালের টেবিলে যোগ দিয়েছেন বাংলা ভিশনের বার্তা প্রধান মোস্তফা ফিরোজ, আছেন দি অবজারভারের বিশেষ প্রতিনিধি শাহনাজ বেগম। আপনাদের স্বাগত জানাচ্ছি এই আলোচনায়। আমি নানান আলোচনায় যাবার আগে আসলে থাইল্যান্ড প্রসঙ্গে আলোচনায় যেতে চাই, কারণ আবারও নতুন করে ৮৪টি গণকবর আবিষ্কার হয়েছে এবং সেই গণকবরে তো একভাবে মানুষ মারা গিয়েছেন, তাদের খোঁজ, পাশাপাশি হচ্ছে ৭২৭ জন মানুষ ভাসমান অবস্থায় আছেন, কেউ তার দায় দায়িত্ব নিচ্ছে না। মোস্তফা ফিরোজ, কতদিন আসলে আমরা মানুষদের ভাসতে দেখব? এইরকম দায়িত্ব জ্ঞানহীন একটা আঞ্চলিক রাষ্ট্রীয় কাঠামোর ভিকটিম হচ্ছে একেবারে গরিব, অসহায় সাধারণ মানুষ, এবং আমরাই ভিকটিম হচ্ছি। সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনাটি এই যে এই বিষয়টা নিয়ে আমাদের যতটা সোচ্চার হওয়া উচিত ছিল, আমাদেরই প্রথম বিশ্ব সম্প্রদায়ের কাছে বিষয়টা তুলে ধরা বাংলাদেশে, আমরা সেটা করিনি। আমরা দেখছি যে এই বিষয় ইস্যুটা নিয়ে সারা বিশ্ব যেভাবে হয়েছে, থাইল্যান্ডের সেনা একজন মানে অন্যতম একজন কর্মকর্তা, সেনা কর্মকর্তা বরখাস্ত ঘটনা, মালয়েশিয়াতে আমি নিজে কয়েকদিন আগে গিয়েছি, গত পরশু আসছি, তাদের টেলিভিশনগুলোতে যেভাবে ফলাও করে প্রচার করা হচ্ছে বিষয়গুলো, যে পরিমাণ তোলপাড় হচ্ছে পার্শ্ববর্তী দেশগুলোতে, খোদ মূল ক্ষেত্রটা হলো আমাদের কিন্তু সেই অনুযায়ী কেন মূল ক্ষেত্র আমরা হচ্ছে যে বহুদিন থেকে কিন্তু এই সাগরে ভাষার এই পরিস্থিতিটা মানে মধ্যে আমরা ছিলাম, কিন্তু এই ঘটনাটা আমরা তো যতদূর এখন পর্যন্ত বুঝতে পারি যে মিয়ানমার হচ্ছে মূল, মায়ানমার এটার অবশ্যই অংশ, কিন্তু তার সাথে কি আমাদের প্রচুর মানুষ যাচ্ছে না? আজকে যে মালয়েশিয়াতে ৫ লক্ষ অবৈধ শ্রমিক, তার মধ্যে কি কয়েক লক্ষ কি সাগর পথে যায়নি? এটি অস্বীকার করা যাবে? এখানে আপনি যদি কোনো স্কাইপিতে মালয়েশিয়ার যে কোনো আমাদের কমিউনিটির ৫ জন ৭ জন ১০ জনের সাথে কথা বলেন, তারা নিজেরাই বলবে, অধিকাংশই বলবে যে তারা সাগর পথেই মালয়েশিয়ায় পৌঁছেছে। এবং ৫ লক্ষ, আপনাকে জানেন কি, প্রায় ৫ লক্ষ ধারণা করা হয় যে অবৈধ অভিবাসী আছে বাংলাদেশি। আমি রোহিঙ্গাদের ইস্যুটা আমি এখানে আনতে চাই না। আমাদের কথা হলো যে আমাদের সম্পদ, আমাদের এই মানব সম্পদটা অনেকদিন থেকে পাচার হচ্ছিল, সেই বিষয়টা নিয়ে আমাদের আলো তোলপাড় হওয়া দরকার ছিল। বিশ্ব সম্প্রদায়ের কাছে বলা উচিত ছিল যে বিশ্বের শ্রম বাজারগুলো আপনারা মুক্ত করে দেন, সেই শ্রম বাজারে আমাদের কর্মীরা যাবে, আমাদের কর্মীরা যাওয়ার মধ্য দিয়ে এই যে এই পদগুলো, সেই পদগুলো যাতে বন্ধ হয়। মালয়েশিয়া ঘুরে আসলেন, সেখানে আমাদের বাংলাদেশিরা কেমন আছে, তাদের কেমন দেখে আসলেন? এবং নতুন করে যে মানব পাচার, গণকবর, সীমান্ত ভিত্তিক যে নানান অসহায় অবস্থার খবর আসছে, আজকে তো মালয় সীমান্তেই পাওয়া গেল গণকবরগুলোর সন্ধান, সেখানে গণমাধ্যমে কি দেখে এলেন? সেখানে খুবই তারা মানে সাংঘাতিক রকম চাঞ্চল্য তৈরি হয়েছে, এবং সেখানে আমাদের কমিউনিটি তারা সাংঘাতিকভাবে, এবং তাদের কথা হলো যে এই ঘটনাগুলো অনেক দিন থেকে চলছিল, কেন সরকার আরো আগে থেকে যদি স্টেপ নিত বন্ধ করার ব্যাপারে, তাহলে বহু মানুষের জীবন
বেঁচে যেত। এটি হচ্ছে তাদের, এবং তাদের মধ্যে এক ধরনের হতাশা যে সেখানে মালয়েশিয়ার সরকার তারা বাংলাদেশ থেকে লোক চাচ্ছে, কিন্তু আমাদের এই যে G2Gর নাম দিয়ে পুরো প্রসেসটাকে স্লো করার মধ্য দিয়ে ব্যাপক মানুষের, যেখানে আপনি জানেন তো মধ্যপ্রাচ্যের বাজার অবরুদ্ধ, সেখানে একমাত্র বাজার হচ্ছে মালয়েশিয়া, এবং মালয়েশিয়ার গভর্নমেন্ট চাচ্ছে যে বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক মানুষ আসুক, কিন্তু G2Gর এই যে আমলাতান্ত্রিক পদ্ধতি, এই পদ্ধতিতে বেশি লোক যেতে পারে না। মালয়েশিয়ার সরকার কি চাচ্ছে অবৈধ পথে শ্রমিক যাক? কারণ G2G নিয়ে তো স্থবিরতা তৈরি হয়েছে মালয়েশিয়ার পক্ষ থেকে। না না, এই মালয়েশিয়ার পক্ষ থেকে তারা তো G2G কে সেভাবে ওয়েলকাম করতে চায় না। সেখানে ম্যাক্সিমাম বেসরকারি কোম্পানি এবং বড় বড় শিল্প প্রতিষ্ঠান তারা চাচ্ছে এখানকার বেসরকারি উদ্যোক্তাদের সাথে সরাসরি সংযোগের মধ্য দিয়ে এখান থেকে মানুষগুলোকে সেখানে নিয়ে যাওয়া। এই কারণেই সরকার টু সরকার যে G2G, সেটা হলো আমাদের আগ্রহ, কিন্তু ওদের আগ্রহ কিন্তু তারা মনে করে যে এই পদ্ধতিতে তাদের যে ডিমান্ড মধ্যে আসতে চায়, সেই ডিমান্ড, তাদের যে ডিমান্ড, সেই ডিমান্ডটা এই G2Gর মাধ্যমে ফুলফিল হবে না। ফলে তারা কিন্তু ভিসা ইস্যু করছে, কিন্তু আমাদের এখান থেকে অনুমোদন দিচ্ছে না, বরং আমাদের মন্ত্রণালয় থেকে মালয়েশিয়ান এম্বাসিকে লেখা হচ্ছে যে আপনারা অনুমোদন দেবেন না সেখানে যাওয়ার, কিন্তু যাচ্ছে। এবং মাঝপথে কিন্তু ইমিগ্রেশন, বাংলাদেশের সরকার কিন্তু আসলে অবৈধ যাত্রা এবং এই যে বেসরকারি কোম্পানিগুলোর নানান অনিয়ম, এগুলোকে একটা নিয়মের মধ্যে আনতে হবে। আপনি নিয়ম টানেন, নিয়মের মধ্যে আপনি আনেন, সেখানে তো আগে তো সেই নিয়মটা আছে, সেই মনিটরিং ব্যবস্থাটাকে আপনি জোরদার করেন, কিন্তু তাই বলে আপনি অবরুদ্ধ করতে পারেন না। বেসরকারি প্রচুর, আজকে যে বিদেশে যে বাংলাদেশের এই যে বিপুল সংখ্যক মানুষ যার বদলতে রেমিটেন্স আসছে, তার অবদান সরকারের কতটুকু আর বেসরকারি কোম্পানিগুলোর কতটুকু? আপনি বেসরকারি কোম্পানিগুলো অনিয়ম করছে এটা তো বলবেন, তো সেইগুলিকে অনিয়মটাকে নিয়মে আনার কি আপনার ক্ষমতা নেই? আপনার আইন কানুন নেই? সেগুলিকে আপনি ইমপ্লিমেন্ট করেন। আপনি G2Gতে যে 10,000 লোক সেখানে পাম বাগানে নিয়ে গেলেন, সেই 4 থেকে 500 লোক সেখানে আছে, আর বাকি সবাই তো পালিয়ে গেল, তাহলে এই অনিয়মটা কিভাবে হলো? তাহলে আপনাকে সবকিছুর মধ্যে আপনি, এখন বিশ্বের কোথাও নেই যে সরকারি ব্যবস্থাপনায় এই মানুষ আসা যাওয়া, এটা টোটালটা আপনি বেসরকারি খাতে আপনি দিতে হবে, এবং আপনাকে মনিটরিং ব্যবস্থাটাকে জোরদার করতে হবে, এবং সরকারি ব্যবস্থাপনাটা আপনি রেখেও কিন্তু আপনি পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরকে আপনি সম্পৃক্ত করতে পারেন, কিন্তু সেটা করা হচ্ছে না। তার মানে মোস্তফা ফিরোজ, আপনার মালয়েশিয়ায় ঘুরে আসবার অভিজ্ঞতা এবং পুরো সংবাদ বিশ্লেষণ জুড়ে বড় একটা দায়ভার আসলে বাংলাদেশ সরকারের কাঁধে পড়ে, পুরো ব্যর্থতার। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে সেটা হয়তো সাগর পথে অনেকদিন থেকে যাচ্ছে, সেই বিষয়টাকে আরো নিয়ন্ত্রণ করা যেত যদি আমি বৈধ পথটাকে উন্মুক্ত করার ক্ষেত্রে বেসরকারি বিভিন্ন যারা মানুষ পাঠায় তাদের সাথে যদি বসে আমি যদি সুসম্পর্কটা বজায় রাখতে পারতাম। জি, আপনাকে ধন্যবাদ। আলোচনার শুরুতেই বলছি যে মোস্তফা ফিরোজ দীপুর সঙ্গে একমত থেকে যেই জায়গাগুলোতে দ্বিমত পোষণ করতে চাই পরিষ্কারভাবে, প্রথমটি হচ্ছে যে এই যে মানব পাচারের বিষয়টি, এই মানব পাচারের বিষয়টি সারা পৃথিবীতে আছে, এটা পৃথিবী জুড়ে হচ্ছে, কিন্তু এই যে আমাদের যে রুটটা উনি যেটা বললেন, মালয়েশিয়া উনি গিয়েছিলেন কিংবা আমরা যারা গেছি দেখেছি, এই রুটটাতে আপনি খেয়াল করুন যে মায়ানমার বাংলাদেশ এই যে বর্ডারিং এরিয়াটা, এবং এখান থেকে জাস্ট আপনি যদি টেকনাফে দাঁড়ান কিংবা মালয়েশিয়ার ওই পেনাংয়ের ওই সাইডে দাঁড়ান, সরাসরি বাংলাদেশ দেখা যায় দূর থেকে। এটাকে যারা ব্যবহার করছেন, এই চ্যানেলটাকে যারা ব্যবহার করছেন বরাবরই, শুধু মানব না আরো অনেক বিষয় নিয়ে করছেন, তাদের কাছে মানব বলতে বাংলাদেশের মানব না রোহিঙ্গা মানব, এটা ব্যাপারটা দুঃখজনক আশাটা, কিন্তু তারপরও আমি বলবো যে এই প্রথম সারা বিশ্ব ধরে বাংলাদেশে যে দাবিটি ছিল যে মায়ানমারের যে রোহিঙ্গা ইস্যুটি, সেই ইস্যুটিকে তারা বরাবর বাংলাদেশের ইস্যু বলে চাপিয়ে দেবার চেষ্টা করছিল, কিন্তু এই প্রথম বিশ্ব সমাজ বলছে, এবং মায়ানমারের উপর আপনি গত পরশু দেখেছেন চাপ তৈরি করবার চেষ্টা চলছে। এবং শাহনাজ বেগম, আমি শুধু একটু যুক্ত করতে চাই আপনার সাথে, এই প্রথম কিন্তু বিশ্ব যে জনমত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলতে বাধ্য হয়েছেন উপর জোর দিয়েছেন, মোস্তফা ফিরোজ ওটাকে বাংলাদেশ সরকার, আমি সেখানে আমাদের সাথে শাকিল আহমেদ থাইল্যান্ড থেকে আছেন, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আমি এই জায়গাতেই বলতে চাচ্ছি, এই প্রথম বাংলাদেশ সরকারের আমাদেরকে অবশ্যই, সাগরে যারা ভাসছেন তিনি যে দেশেরই হন না কেন, আমি মনে করি বিশ্বের যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে ব্যাপারটি দুঃখজনক, কিন্তু যে ঘটনাটি এর মধ্য দিয়ে ঘটেছে সেটি হচ্ছে নিশ্চয়ই যার সীমানায় যে ভাষাভাষী মানুষ আছে সেই রাষ্ট্রের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে, কিন্তু এই প্রথম বিশ্ব সমাজ যেটা দেখতে পেল সেটি হচ্ছে বাংলাদেশের এই দাবিটি সঠিক যে এখানে রোহিঙ্গা বলে একটা ব্যাপার আছে,
যারা বাংলাদেশের অর্থনীতির উপরে চাপ তৈরি করছে, এই রুটটি দিয়ে পাচার হয়ে যাচ্ছে এবং তাদেরকে থাইল্যান্ড কিংবা মালয়েশিয়ার মতো যারা আমাদের চেয়ে ধনী বলে নিজেদেরকে দাবি করে, তারা দাসবৃত্তির ভেতরে নিয়ে যায়। দাসবৃত্তির খবর আমরা জানবো সহকর্মী শাকিল আহমেদের কাছে। তিনি এই মুহূর্তে আছেন থাইল্যান্ডে। দিনভর সেখানে 84টি মানব গণকবর, মানবের পাচার হয়ে যাবার পর সেই সংবাদ আমাদের জানিয়েছেন। এরই মধ্যে আমরা জানি শীর্ষ সেনা কর্মকর্তার আত্মসমর্পণের খবরও। শাকিল আহমেদ, এই মুহূর্তে থাইল্যান্ডে মানব পাচারের খবরের আপডেট আপনার কাছে সবার আগে জানতে চাই। আমি শাহনাজ বেগমের কথা শুনছিলাম, একটা কথা বলার লোভ কোথায় না সামলাই, সেটা এরকম যে এই দেখবেন, খেয়াল করে দেখবেন যে এই যে ইন্দোনেশিয়া, তারা বলছে যে তাদের ওখানে খুব সম্ভবত সব মিলিয়ে 6 থেকে 7 হাজার মানুষ হয়তো আশ্রয় নিয়েছেন। এর মধ্যে তারা চিৎকার করছেন, তারা বলছেন যে আগামী 1 বছরের মধ্যে তাদেরকে নতুন কোনো দেশে দিয়ে দিতে হবে। বাংলাদেশে 30,000 আছে হচ্ছে রোহিঙ্গা রেজিস্টার্ড এবং আনরেজিস্টার্ড আছে 3 লাখ। এবং এই বিপুল পরিমাণ জনসংখ্যা নিয়ে বছরের পর বছর কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু তারা এই হিউম্যানিটেরিয়ান যে ডাউন যেটি বলে, বিশ্ব মানবতা যেটি বলে, সেই মানবতার চূড়ান্ত রূপটি কিন্তু বাংলাদেশ দেখিয়েছে। আমরা এখানে এসে টের পাই যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানুষ পৃথিবীর অন্যান্য দেশের মানুষের তুলনায় তাদের মানবতা কতটা ঊর্ধ্বে। আমি সকালবেলা যে অমানবিক ঘটনাগুলোর মুখোমুখি ছিলাম সেই গল্পটা আপনি শুনতে পেয়েছিলেন। আমরা গিয়েছিলাম থাইল্যান্ডের সীমান্তে এবং সেই সীমান্তে মালয়েশিয়া বর্ডারের কাছে। এতদিন আমরা জানতাম থাইল্যান্ডের জঙ্গলের ভেতরে সেখানে গণকবর পাওয়া যাচ্ছে, কারণ সেখানেই ঘাঁটি গেড়েছে মানব পাচারকারীরা। কিন্তু তারা যখনই এখানে অপারেশন শুরু হয়েছে, সে অপারেশনের পরপরই মালয়েশিয়া সীমান্তের ভেতরে গিয়ে, যেটিও থাইল্যান্ডের একই পাহাড়ের যেটি এক পাহাড় থেকে যেটি গিয়ে মিশেছে থাইল্যান্ডের মালয়েশিয়ার ভেতরে, সেইখানে কিন্তু গণকবর পাওয়া যাচ্ছে এবং 1-2টি না 84টি নতুন গণকবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে এখানে হাজার হাজার মানুষকে মেরে সেই পাহাড়ের নিচে সেখানে তাদেরকে কবর দেওয়া হয়েছে। এটি উদ্ধারে 2 দেশ প্রথমে সীমানা নির্ধারণ এবং নানা রকম জটিলতা ছিল, সবশেষ আজকে সকাল থেকে কিন্তু 2 দেশ মিলে একটি যৌথ বাহিনী গঠন করে সেখানে তারা কবর চিহ্নিতকরণের কাজ শুরু করেছে। সাধারণ প্রক্রিয়ায় শাবল গাইটি নিয়ে আমরা দেখেছি সেনা কর্মকর্তারা পাহাড়ের পথে গেছেন। কিছুক্ষণ আগে আমার সঙ্গে কথা হচ্ছিল কর্নেল সালাত, তিনি হচ্ছেন দক্ষিণ সেনাবাহিনীর থাইল্যান্ডের একজন কর্নেল এবং তিনি অপারেশন নেতৃত্ব দিচ্ছিলেন থাইল্যান্ডের পক্ষ থেকে। তিনি বলছেন যে আগামীকাল এবং পরশু দিনের মধ্যে খুব সম্ভবত তারা ওই সব কবর থেকে নতুন করে মৃতদেহ উদ্ধার করতে পারবেন। সেই মৃতদেহের পরিচয় শনাক্তের জন্য এরই মধ্যে 81 জনের একটি টিম গঠন করা হয়েছে। মালয়েশিয়ার ডাক্তার এবং বিভিন্ন হসপিটালের ডাক্তার, থাইল্যান্ডের ব্যাংকক হসপিটালের ডাক্তার, এরা সকলে কিন্তু এখন এসে গিয়ে জড়ো হয়েছেন সেই পেদাং দেশার সীমান্ত এলাকায় এবং সেখান থেকে তারা সেই নমুনা সংগ্রহ করবেন, ফরেনসিক নমুনা নেবেন। কিন্তু নমুনা যায়নি, মানুষের দেহ ওই পাহাড়ে কিন্তু এখন পড়ে আছে। শাকিল আহমেদ, আপনার কাছে জানতে চাইবো, মোস্তফা ফিরোজেরও প্রশ্ন আছে, কেমন করে আমি জানতে পারবো যে সেই গণকবরের মধ্যে আমার কোনো আত্মীয় আছে কিনা, আমার কোনো স্বজন আছে কিনা, বা কোন দেশের কতজন মানুষ গণকবরে সমাহিত হয়েছে সেটি জানবার কোনো প্রক্রিয়া এর মধ্যে সংযুক্ত করা আছে কিনা, এটি আমার প্রশ্ন। মোস্তফা ফিরোজ আপনাকে প্রশ্ন করবেন। সাপ্লিমেন্ট করে, মানে তাদের ধারণা কি এই গণকবরে যে মানুষগুলো, সেই মানুষগুলো কি আমাদের দেশে না পার্শ্ববর্তী রোহিঙ্গা সম্প্রদায়ের? শাহনাজ বেগমের একটি প্রশ্ন আছে। শাকিল, আমি একটু জানতে চেয়েছিলাম, একেবারেই জানার সুযোগ হয়নি, মাত্র কবর আবিষ্কৃত হয়েছে কিন্তু সেটি নিয়ে কিন্তু আলোচনা এখনই শুরু হয়েছে। যেমন সকালবেলাতেই সেনা কর্মকর্তাদের কেউ কেউ বলছিলেন তাদের পোশাক কি, পরনের কাপড় কি, তাই দিয়ে তারা চিহ্নিত করবেন কিনা। কিন্তু দুপুরের পরে যখন আমি এখানকার হাই কমিশনার, বাংলাদেশের হাই কমিশনার মোনার সঙ্গে কথা বলছিলাম, তিনি আমাকে যে কথাটি বলছেন যে এই কাপড় দিয়ে তো আর পরিচয় শনাক্ত করা যাবে না, কারণ সকলেই একই ধরনের কাপড়ই পরে। এবং যারা, আমি নিজে একজন রোহিঙ্গা শরণার্থী যিনি কুতু পালনে ছিলেন, আমি তার সঙ্গে কথা বলেছি, সে পরিষ্কার চট্টগ্রামের ভাষায় কথা বলে তার পরনের পোশাক দেখে কোনোভাবে বুঝবার কোনো উপায় নেই যে বাংলাদেশি কিংবা মায়ানমারের নাগরিক। ফলে ফরেনসিক রিপোর্টের উপর হয়তো যদি তাদের নিখোঁজ আত্মীয় স্বজন যদি কেউ কখনো দাবি করেন,
তাদের সঙ্গে মিলিয়ে নেওয়া হলেই হয়তো একমাত্র বসে যাবে তারা কোন দেশের নাগরিক। তবে অন্য একটি সূত্র বলছে যে ওই ক্যাম্পগুলোতে যারা ছিলেন, যে দালালেরা বা যে ট্রাফিকাররা তারা যেখানে আশ্রয় গেড়েছিলেন, তারা সেখানে এই জঘন্য হত্যাকাণ্ড ঘটিয়েছেন, এটি জানা গেছে যে সূত্র ধরে, সেই সূত্রটিও ভয়াবহ। ফলে যারা এর মধ্যে আটক হয়েছেন, বিশেষ করে 3 জন গুরুত্বপূর্ণ ব্যক্তির আটকের খবর আমরা জানি। এটি উত্তর থাইল্যান্ডের মং ভাই নামে আমরা চিনি এদেরকে, এখানকার সাংবাদিকরা চেনেন। এই 3 জনের একজন রাজনীতি করেন এবং এদের মাধ্যমে কিন্তু এখন সবশেষ এই গণকবরগুলো পাওয়া গেল। ফলে তারাও বলতে পারবেন, তারা এখন আটক অবস্থায় আছেন, তারাও বলতে পারবেন যে সেখানে কাজ মৃতদেহ রয়েছে। ফলে এটি থাই সরকার তাদের মতো করে নিশ্চয়ই ঘোষণা দেবেন যে সেখানে কোন কোন দেশের নাগরিকের মরদেহ এখন কবরস্থ অবস্থায় আছে। শাহনাজ বেগমের প্রশ্ন। শাকিল, আমি একটা জিনিস জানতে চেয়েছিলাম যে এটা হচ্ছে কি যে ওখানে যে অবস্থা আপনার মাধ্যমে আমরা জানতে পারছি, ৭১ টেলিভিশনের মাধ্যমে যে অবস্থা চলছে, ওখানে কি ডিএনএ টেস্ট করবার কোনো সুযোগ আছে? ডিএনএ টেস্ট করবার আমি সরঞ্জাম কিন্তু এখানে দেখি। সরঞ্জাম বলতে তারা যেন ভবিষ্যতে তারা যে নমুনা সংগ্রহ করবেন, সেই নমুনা তারা সংরক্ষণ করবেন, এটি নিশ্চিত। এবং পরবর্তীতে সেই নমুনা থেকে কিন্তু আপনি ডিএনএ টেস্ট করতেই পারেন কেউ যদি চায়। এখন এখানে সরকারিভাবে সেই ব্যবস্থা করা হবে কিনা আমি এখন পর্যন্ত নিশ্চিত করে বলতে পারি না। তবে তারা ফরেনসিকের, আপনি খেয়াল করবেন 81 জনের একটি টিম গঠন করা হয়েছে। এর মানে হচ্ছে তারা ফরেনসিক এবং তাদের পরিচয় নিশ্চিত হতে চায় এবং তারা জানতে চায় এই কোন কোন দেশের নাগরিক সেখানে সেই পাহাড়ে তাদের শেষ মৃত্যুটি হয়েছে। শাকিল আহমেদ, আপনি লম্বা সময় ধরে থাইল্যান্ডে আছেন এবং আপনার কথা শুনে আমরা বুঝতে পারছিলাম যে কেমন মানবিকতার বিপর্যয়ের খবর আপনি কাছ থেকে সেখানে দেখছেন। কিন্তু পাশাপাশি যখন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা, প্রভাবশালী ব্যক্তিরা এরকম একটি অপরাধের সাথে যুক্ত হন, বিশেষ করে সেনা সরকার যখন ক্ষমতায়, তখন আসলে এই পুরো পরিস্থিতি বদলের জন্য থাই সরকারের উদ্যোগ, আঞ্চলিক উদ্যোগকে সুদূর প্রসারী কোনো ফল দেখবার আশা করবার মতো মনে হচ্ছে কিনা আপনার? নড়েচড়ে বসেছে গোটা থাইল্যান্ড, এতে কোনো সন্দেহ নেই। এবং তারা যে কথাটি বলছেন যে অ্যাকাউন্টে যে টাকাটি জমা হয়েছিল ৬২ কোটি টাকা, যে শৃঙ্খলা প্রদেশ যেখানকার কথা আমি বলছি, যেখানেই এই গণকবরগুলো আবিষ্কৃত হচ্ছে, সেখানকার যে সেনা কর্মকর্তা, ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা জেনারেল মানস, তাকে কিন্তু এর মধ্যে বরখাস্ত করা হয়েছে এবং তাকে অ্যারেস্টের প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। কিন্তু সেই সম্পর্কে এখানকার যে সিকিউরিটি অ্যাডভাইজার আছেন, তার সঙ্গে আমি কথা বলবার চেষ্টা করেছিলাম। তিনি 2 লাইন বলেছেন যে ব্যক্তির দায় সরকার নেবে না এবং কেউ যদি অপরাধী হয় তাহলে তার শাস্তি তারা নিশ্চিত করবেন। এবং তার একই সঙ্গে বলছেন যে টাকাটি ট্রান্সফার হয়েছে সেটি 2012 সালের ঘটনা। 2012 সাল থেকেই কিন্তু মূলত এখানে মানব পাচার একটা বড় উল্লঙ্ঘন দেয় এবং সেই সময় তার টাকা হচ্ছে তার অ্যাকাউন্টে জমা হয়েছে। ফলে তার দায় দায়িত্ব কিছুটা নিজের ঘাট থেকে ছেড়ে ফেলবার চেষ্টা আছে, কিন্তু উদ্যোগ প্রচুর এই অর্থে করা যায় যে আমি খেয়াল করছি যে প্রতিদিন নতুন নতুন অভিযান হচ্ছে। গতকালকেও ব্যাংককে কিন্তু দুটি অভিযানের খবর আমরা জানি, যেখান থেকে আরো নতুন করে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। এবং এই যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে, এদের মধ্যে কিন্তু একজন মায়ানমারের নাগরিক রয়েছে। এবং এই মায়ানমারের নাগরিকের সূত্র ধরে আমরা এর মধ্যে জানি বাংলাদেশের অন্তত 3 জন ট্রাফিকার, দালাল যদি আপনি বলতে চান, তাদের সন্ধান কিন্তু খুব দ্রুতই পাওয়া যাবে। যারা বাংলাদেশ থেকে পালিয়েছে এবং তারা ধারণা করা হচ্ছিল তারা থাইল্যান্ডে আছে। এখন মায়ানমারের নাগরিকের সঙ্গে বাংলাদেশের যে দালাল চক্র আছে তাদের ঘনিষ্ঠ সম্পর্কের কথা এখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা পরিষ্কারভাবে জানেন। মনে করা হচ্ছে তাকে গ্রেফতারের মধ্যে দিয়ে বাংলাদেশের যারা দালাল চক্র আছেন তাদেরকেও হয়তো দ্রুত, যেহেতু টাস্কফোর্স গঠিত হয়েছে এবং গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে এবং তথ্য বিনিময়, আপনি খেয়াল করবেন যে এই যে পাহাড়ি যে অভিযানটি চলছে সেখানে কিন্তু খুব দ্রুতই মালয়েশিয়া এবং থাইল্যান্ড তারা একযোগে কাজ করবার একটি প্রক্রিয়া বেছে নিয়েছেন খুব দ্রুত। এবং এটি হচ্ছে ভবিষ্যতে যে টাস্কফোর্স গঠিত হবে সেই টাস্কফোর্সের প্রথম ধাপ মাত্র। এবং তারা এর মধ্যে কিন্তু তথ্য আদান প্রদান করছেন এক এক দেশের সঙ্গে। ফলে মনে হচ্ছে যে মানব পাচারের বিরুদ্ধে মিডিয়া তৎপরতা, মানুষের যে এর বিরুদ্ধে ক্ষোভ,
সেই ক্ষোভকে অস্বীকার করার সুযোগ থাই সরকার নিতে চাইছে না। অনেক ধন্যবাদ শাকিল আহমেদ। এবং আমরা ধারণা করতে পারি যে যেমন পুরো অঞ্চল জুড়ে অপরাধটি হয়েছে, বিপর্যয়টি হয়েছে, অপরাধীরাও পুরো অঞ্চল জুড়েই আসলে ছড়িয়ে আছে এবং খুবই গুরুত্বপূর্ণ দেশগুলোর পরস্পরের মধ্যে কাজ করবার, তথ্য আদান প্রদান করবার এবং সাংবাদিক হিসেবে দীর্ঘ অনুসন্ধানে সেই খবর আমরা আপনার কাছ থেকে আরো পাবো। ধন্যবাদ আপনাকে থাইল্যান্ড থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বিরতির পর ফিরবো আলোচনায়। আমাদের আন্তর্জাতিক অপরাধ চক্র, আন্তর্জাতিক অপরাধ চক্র নিঃসন্দেহে, এবং নিশ্চয়ই আমাদের দেশেও রথী মহারথীদের অ্যাকাউন্টে একই রকম টাকার খবরও আমরা পাবো এবং নিশ্চয়ই সেটা জানতে পারবো, আবার চাপাও পড়ে যেতে পারে, সেই সংখ্যা আছে। ফিরছি বিরতি নিয়ে, থাকুন ৭১ চ্যানেলে। থাই মালয় জঙ্গলে আরো ৮৪টি গণকবরের খোঁজ, আত্মসমর্পণ করলেন বরখাস্ত সেনা কর্মকর্তা। ভারত বিরোধী অবস্থান থেকে সরে আসার ঘোষণায় বিএনপির ভেতরেই চলছে নানা আলোচনা। সংসদে প্রায় ৩ লাখ কোটি টাকার বাজেট পেশ, জীবনমান উন্নয়নে অর্থমন্ত্রীর আশাবাদ। টাইগারদের টেস্ট স্কোয়াডে নেই কোনো চমক, ফিরলেন রুবেল, কোচের ইচ্ছায় থাকলেন লিখন। স্বাগত আছেন ৭১ জার্নালে। আমাদের সাথে আছেন মোস্তফা ফিরোজ, আছেন শাহনাজ বেগম সাংবাদিক। কথা বলছিলাম থাইল্যান্ডের সহকর্মী শাকিল আহমেদের সাথে। শাহনাজ বেগম, আপনাকে থামিয়ে আসলে আমি শাকিল আহমেদের কাছে গিয়েছিলাম। খবরগুলো আমাদের জানা খুব জরুরি ছিল, খুবই জরুরি ছিল এবং তথ্যগুলো আমরা জানতে পেরেছি। আমি যে কথাটি বলতে চাচ্ছি, শাকিলও এটা মেনশন করেছেন তার রিপোর্টে। উনি তো খুব বিক্ষুব্ধ একটা অবস্থার মধ্যে, এবং যেই অবস্থাটা উনি দেখছেন প্রতিদিন খুবই ভয়ঙ্কর। আপনাদের রিপোর্টগুলো দেখলে চোখে পানি চলে আসে, সত্যি কথা যেটা একদম। আমি আবারও বলছি, আমি যে জায়গাটায় বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে আমাদের দেশের অর্থনীতির উপরে গত ৪০ থেকে প্রায় ৬০ বছর ধরেই, এবং বিশেষ করে গত ১০ বছর আগে প্রথম রোহিঙ্গাদের যে পুরো চাপটা আসতে শুরু করলো, আপনি চিন্তা করে দেখেন যে রোহিঙ্গাদেরকে একেবারে পুড়িয়ে, মুসলমান যারা আছেন পুড়িয়ে, চারপাশ থেকে নাসাকা বাহিনী দাঁড়িয়ে পুড়িয়ে দেয়। ওই লোকগুলা সাগরে ভেসে আমাদের দেশেও সাঁতার কেটে চলে আসে নাফ নদী দিয়ে, তারা ভেসে যায় শুধু জীবনকে বাঁচানোর জন্য। কিন্তু আমাদের যে এই অবস্থানটি নিয়ে আমাদের সরকার বহুবার, বহু বছর, বহু সময় ধরে বলে আসছিল। এই বিষয়টি আন্তর্জাতিক মহলে কখনোই গ্রহণ করা হয়নি। আমি সব থেকে এদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, যারা মারা গেছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি যে এর মধ্য দিয়ে যদিও এবার রোহিঙ্গা ইস্যুটি অন্তত পক্ষে মায়ানমার সরকার মানবিকভাবে বিবেচনা করে, তাহলে আমরা মানব জাতি হিসাবে বেঁচে যাব। তা না হলে এটা একটি অত্যন্ত লজ্জার ব্যাপার যে আমার জনসাধারণ ওখানে অবশ্যই আছেন, একজন হলেও আছেন, দুজন হলেও আছেন, কিন্তু সংখ্যায় রোহিঙ্গা বেশি। এবং এটি যে একটি ইস্যু, মানবিক বিপর্যয়ের ইস্যু, সব থেকে বড় ইস্যু সারা পৃথিবীতে, এই বিষয়টিকে ফিলিস্তিনিদেরকে দেখা হয়, অন্যান্য দেশের যে সমস্ত যুদ্ধ বিগ্রহ চলছে সেখানে দেখা হয়, কিন্তু রোহিঙ্গা ইস্যুটাকে সবসময় বাইপাস করা হয় এবং সারা জীবন ধরে দাবি করা হয় এরা বাংলাদেশি। একভাবে আপনি মিয়ানমার সরকারের পাশাপাশি এই দায়িত্ব আসে মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ১০০ বার না এড়াতে পারে না, কারণ তারা তাদেরকে সহজভাবে দাস হিসেবে পেয়ে যাচ্ছে এবং তারা ব্যবহার করছে, যখন প্রয়োজন নেই, যখন আর ম্যানেজ করতে পারছে না তাদেরকে মেরে ফেলছে। এই যে একটা অবস্থা, এই অবস্থা থেকে কিন্তু মুক্তি পেতে হলে আন্তর্জাতিক বিশ্বকেই ঐক্যমতে পৌঁছতে হবে। আমাদের বাংলাদেশের যে আওয়াজটি আমরা তুলেছিলাম, এবং আমি বিশেষভাবে বলবো গত ৭ বছর ধরেই যে আওয়াজটি উঠছিল, সেই আওয়াজটি এবার আন্তর্জাতিক ভাবে গ্রহণ করা হয়েছে এবং এই চাপটি তৈরি করবার জন্য আন্তর্জাতিক মহল কাজ করছে। আমি মনে করি আমাদের দেশে যারা সাংবাদিকতা করেন, সত্যিকারভাবে বিষয়টি যেখানে নিহিত সেই জায়গাটিকে ধরে এর সঙ্গে বাংলাদেশের চক্র, মায়ানমারের চক্র, থাইল্যান্ডের চক্র, মালয়েশিয়ার চক্র যারা আছেন, যে অবস্থানে থাকুক, তাদের প্রত্যেককে বিচারে আনা। এক্স্যাক্টলি। আমি শাহনাজ বেগমের খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং একটা সঠিক দুটি ধারাই কিন্তু আমি দেখে আসলাম। মালয়েশিয়ার রাস্তাঘাটে এখন যদি যান, যে বিক্ষোভের সয়লাব, মহিলারা এবং শিশুরা
তারা হচ্ছে ভিক্ষা করছে এবং মালয়েশিয়ান গভর্নমেন্টও বুঝতে পারছে যে এই যে রোহিঙ্গাদের উদারভাবে দেখছে, কিন্তু মালয়েশিয়া কিন্তু খুবই একটা রক্ষণশীল দেশ, সেখানে কিন্তু এইভাবে প্রকাশ্যে ভিক্ষাবৃত্তিটা কিন্তু এখন আপনি যে কোনো রাস্তায় যাবেন সেখানে কিন্তু শিশুরা ফুল বিক্রি করছে, মায়েরা ভিক্ষা করছে, বোরখা পরে, দেখলেই বোঝা যাবে যে এরা আর পুরুষ যারা বেঁচে গেছে তারা কাজ করছে। এই একই সঙ্গে কিন্তু আপনার দিনকে দিন কিন্তু এই মালয়েশিয়াতে এই ইস্যুকে কেন্দ্র করে অবৈধ অভিবাসীর সংখ্যা বাড়ছে এবং এরা প্রধানত দুইটি দেশের, একটা হচ্ছে মায়ানমারের এই রোহিঙ্গারা আর সেই সুযোগ হচ্ছে বাংলাদেশিরা। আমাদের পাটে যেটা করণীয়, আমাদের পাটটা হচ্ছে পাচার, সেই পাচারটা প্রতিরোধ করার জন্য আমাদের ব্যবস্থা নেওয়ার দরকার। কেননা দেখেন সবচেয়ে আশঙ্কার দিক হলো এই যে কবরগুলো পাওয়া যাচ্ছে, এই কবরগুলো মধ্যে হয়তো খোঁজ নিলে এমন বিষয়টি আবিষ্কৃত হবে বা এমন কিছু উপাদান পাওয়া যাবে যে পাচারকারীরা যখন অপহরণ করছে, লোভে ট্রাপে ফেলছে, কেন করছে? টাকা, অর্থ সম্পদের জন্য। তো এই টাকা বা অর্থ সম্পদ কাদের আছে? বাংলাদেশিরা যারা এখানে বসবাস করে। রোহিঙ্গারা তো উদ্বাস্তু, তাদের কিছুই নেই, ফলে তাদেরকে জিম্মি করে তাদেরকে চাপ দিয়ে টাকা আদায়ের কোনো ব্যাপার নেই। সুতরাং এই বিষয়টা ভালোভাবে তদন্ত করার দরকার যে এখানে আমাদের বাংলাদেশিদের সংখ্যাটা কতটুকু এবং এখানে যে টাকা পয়সার যে কারবারে যারা জড়িত পাচারকারীরা, এরা কোন কোন দেশের এবং কিভাবে হচ্ছে। সুতরাং দুইটা ইস্যুকে দুইভাবে কিন্তু মোকাবেলা করতে হবে। একটা মোকাবেলা করতে হবে মায়ানমারের উপর চাপ প্রয়োগ করতে হবে, রোহিঙ্গাদেরকে স্বীকৃতি দিতে হবে, আর অন্যদিকে বাংলাদেশ থেকে যারা চাকরির সন্ধানে বা জীবিকার সন্ধানে বিদেশ পাড়ি দিতে চাচ্ছে তাদেরকে জিম্মি করে কারা অর্থ আত্মসাৎ করছে বা টাকা পয়সা লুটে নিচ্ছে তাদেরকে চিহ্নিত করা। সুতরাং আন্তর্জাতিক এই যে এখন যে উদ্যোগটা আমরা দেখছি যে মায়ানমার, ইভেন বাংলাদেশ, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া সব মিলিয়ে যে আঞ্চলিক যে উদ্যোগটা, সেই উদ্যোগের মধ্যে কিন্তু দুইটা ইস্যুকে সমান্তরালভাবে চিহ্নিত করে তার একটা সমাধানের দিকে সামনে এগোতে হবে। দিনে অভিযুক্তরা, সন্দেহভাজনরা ধরা পড়ছে এবং মানে এখানে প্রথম দিকেই, যদিও এর পক্ষে বলবো না, যে একটা মানব পাচার চক্রের প্রতি কিন্তু সরকারের কিন্তু একটা সিগন্যালও দিয়ে দিল যে তোমরা রেহাই পাবো না, এবং প্রথম অভিযানেই তো 2 থেকে 3 জন ক্রস ফায়ার হয়েছে। তো সুতরাং এই অভিযানটা যদি শুধু একটা ঘটনা ঘটবে, আমি অভিযান করবো আর সারা বছর আমি ঘুমিয়ে থাকবো, এইটা যদি হয় তাহলে কিন্তু আজকে যে আলোচনাটা আমরা এখানে করছি আগামী বছর হয়তো আবার গ্যাপ দিয়ে আবার সেই আলোচনাটা করতে হবে। সুতরাং এই অবস্থান, এই মানব পাচারকারী চক্রের যারা আমাদের দেশের সদস্য, তাদের বিরুদ্ধে অব্যাহতভাবে অভিযান চালাতে হবে এবং এই অভিযানটা শুধু একক দেশ হিসেবে আমাদের না, এটা একটা সমন্বিত আঞ্চলিক উদ্যোগ। শুরু হয়েছে, আঞ্চলিক প্রক্রিয়াটি শুরু হয়েছে 2012 সালেই মূলত বড় পাচার হয়েছে বলে সেখানকার অনুসন্ধান বলছে। বড় টাকা ব্যাংক অ্যাকাউন্টে যে লেনদেনটা ওই সময়টাই সবচেয়ে বড় হয়েছে এবং তথ্যেরও আদান প্রদান শুরু হয়েছে। কারণ ওই সময়টিতে সবথেকে আপনার মনে পড়ে কিনা 2010-11-তে মায়ানমারে সব থেকে বেশি মুসলমানদের উপর অত্যাচার করা হয়েছিল এবং সেই সময় একেবারে মানে আমি মাঝে মাঝে, এটা আমার বলা উচিত কিনা আমি জানি না, আমি মাঝে মাঝে আমার মনে হয় যে রামুতে যে ঘটনা ঘটেছে এর মধ্যে রোহিঙ্গারা ইনভলভ কিনা, কারণ সেটার প্রতিশোধ হিসেবে তারা জ্বালিয়ে দিয়েছে কিনা আমি জানি না। কারণ আমার মনে হয়, মানে আমার কাছে মনে হয় কারণ যেহেতু আমার কোনো প্রমাণ নেই, আমি রিপোর্টার হিসেবে দায়িত্বহীনভাবে কোনো মন্তব্য করতে পারি না, কিন্তু আমার মনে হয় যে সেই যে আমার প্রতিহিংসা পরায়ণ মনোভাব, কারণ যখন একটা দেশের, আপনি চিন্তা করে দেখুন, সুকি যার মেয়ে হিসাবে গণতন্ত্রের মানস কন্যা, তিনি পর্যন্ত বলেছেন যে উনি এদেরকে এই বিষয়ে কোনো মন্তব্য করবেন না এবং এদেরকে গ্রহণও করেন না। এবং বাস্তবতা দেখেন আঞ্চলিক দিতে চাই শাহনাজ বেগম, এই মুহূর্তেও কিন্তু 727 জন ভাসছে এবং মিয়ানমার কিন্তু তাদের দায়িত্ব নিচ্ছে না। বাংলাদেশ ধারণা আপনি এটা খেয়াল করেছেন যে আঞ্চলিক ওই বৈঠকে মিয়ানমার থেকে সরাসরি বলা হয়েছে রোহিঙ্গা শব্দটি থাকলে তারা অংশই গ্রহণ করবেন না, এটা হচ্ছে তাদের অবস্থান। সুতরাং মাঝে মাঝে আমার মনে হয় যে এই যে যারা বলে যে ওরা অহিংসবাদী, আসলে ওদের অবস্থানটা কি, কোথায়? এবং সেই প্রশ্নটি কিন্তু বিবেকবান মানুষ হিসাবে আমার মনে হয় সকলকে জাগ্রত করবে, কারণ পুরো বেল্টটা কিন্তু মঙ্গোলায়েড, পুরো বেল্টটা মঙ্গোলায়েড। শাহনাজ বেগম, আপনার কি মনে হয় যে মিয়ানমারের এই অভ্যন্তরীণ সংকট যেটি তারা নিজেরা তৈরি করেছেন, জিয়ে রেখেছে, একই প্রশ্ন আমি মোস্তফা ফিরোজকেও করব, সেইটি নিরসনে এই মুহূর্তে যখন চরম সংকট তৈরি হয়েছে, আন্তর্জাতিক মহলের উদ্যোগ যথেষ্ট বলে মনে হচ্ছে? না, আমি একটা কারণে যথেষ্ট মনে করি না, কারণ মায়ানমারের সব থেকে বড় শক্তি এবং বান্ধব হচ্ছে চীন।
চীন এখনো পর্যন্ত এই বিষয়ে সুস্পষ্টভাবে কিছু বলেনি, কিন্তু কিছু কিছু বিষয় বলেছে। যদি চীন এ পর্যন্ত তাদেরকে কিছু না বলে, কারণ আপনি জানেন দীর্ঘ সময় ধরে সেখানে যে সামরিক জান্তার সরকার ছিল মায়ানমারে, তাদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো না এবং তারা এখান থেকে বিচ্ছিন্ন, তারা ওই ব্লকে বিলং করে। সুতরাং ওই ব্লকের যিনি নেতা, সেই নেতার তরফ থেকে যদি কোনো চাপ তৈরি না হয়, আমার কাছে মনে হয় না যে এটা খুব সহজে সমাধান হবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তবে তো বাংলাদেশের যে প্রভাবশালী দাবিটা, হিসেবে- না বাংলাদেশ অবশ্যই প্রভাবশালী, কিন্তু মায়ানমারের সঙ্গে তো আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সরাসরি ব্যবসা বাণিজ্য অবরোধ করবার কোনো সুযোগ নেই, কিন্তু চায়নার সেটা আছে। সেদিক থেকে চায়না একটা রোল প্লে করতে যদি এগিয়ে না আসে, আমার মনে হয় না যে এত দ্রুত সমাধান হবে। তবে আমাদের যেটা নেট, আমি মনে করি যে নেট লস থাকে, নেট লাভ থাকে না, সেই গেইনটা হচ্ছে আমাদের এটা যে ইয়েস, আমরা এই রোহিঙ্গা ইস্যুটাকে হাইলাইটেড করতে পেরেছি এবং বাংলাদেশ সরকার এটা খুব সাকসেসফুলি করতে পারে। মোস্তফা ফিরোজ, একই প্রশ্ন যে আমরা- এই মুহূর্তে যে বিপর্যয়, সেই সংকট, আসলে যদি ভেতরে মানুষ নির্যাতিত হতেই থাকে, তার গায়ে যদি আগুন লাগিয়ে দেওয়া হয়, তাহলে তো সে সাগরে ঝাঁপ দিবেই। ঝাঁপ দিবে। এটা শাহনাজ বেগমের সাথে আমি একমত যে এই ঘটনা প্রবাহের মধ্য দিয়ে রোহিঙ্গা ইস্যুটা আন্তর্জাতিকভাবে আলোচিত হচ্ছে, আবার একই সঙ্গে বাংলাদেশ থেকেও মানব পাচারের বিষয়টাও আন্তর্জাতিকভাবে আলোচিত হচ্ছে। দুটোই সমস্যাটা সামনে চলে এসছে, সুতরাং দুটাকেই সমাধানের জন্য সব পক্ষ সম্মিলিতভাবে কাজ করবে, এটা আমি আশা করি। তবে সাম্প্রতিক সময় কিন্তু মায়ানমার এই ঘটনার মধ্য দিয়ে কিন্তু তাদের বক্তব্যের ধরন কিন্তু পাল্টেছে। সুকি কিন্তু এই কিছুদিন আগে নিশ্চয়ই দেখেছেন, কিছুদিন আগে কিন্তু তাদের ব্যাপারে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে এই মায়ানমার সরকারের প্রতি কিন্তু আহ্বান জানিয়েছে, বলেছে যে তাদের একটা অবস্থান আমাদেরকে দেখতে হবে, হ্যাঁ দেখতে হবে এবং এই ব্যাপারে আমাদের একটা উদ্যোগ নিতে হবে। ঠিক পরিষ্কার না হলেও কিন্তু এই প্রথমবারের মতন কিন্তু সুকি মুখ খুললো। সুকি যখন মুখ খুললো, এটা কিন্তু এটা আন্তর্জাতিক চাপের কিন্তু একটা ফসল। তো সুতরাং এটা কিন্তু একটা খুব ভালো উদ্যোগ এবং আমি মনে করি যে হ্যাঁ, শাহনাজ বেগম যেটি বলেছেন এটা সত্য। চীন যদি এই পুরো উদ্যোগের সঙ্গে চীন যদি একটু এগিয়ে আসে, তাহলে কিন্তু এই সমাধানটা কিন্তু হয়ে যায় এবং এই সমাধান হলে মায়ানমারের এই নাগরিকরা তারা যেমন স্বীকৃতি পাবে, বাংলাদেশ বাঁচবে এবং তখন কিন্তু সম্মিলিতভাবে কিন্তু এই সাগর পথে মানব পাচারের এটাও মানে বন্ধ হওয়ার ক্ষেত্রে প্রায় মনে করেন যে 80 থেকে 90% সফলতা পাওয়া যাবে। আমরা ভিন্ন প্রসঙ্গে যাব, নিশ্চয়ই পত্রিকাও হাতে এসে পৌঁছেছে, বিশেষ করে খবরের শিরোনামে এবং নানান অনলাইনে আমরা দেখতে পাচ্ছিলাম যে এখন পর্যন্ত নরেন্দ্র মোদীর, রাজনীতির প্রসঙ্গে যাচ্ছি, নরেন্দ্র মোদীর সফর সূচির যে তালিকা 6 এবং 7 জুন শনি রোববার ঢাকা সফর কালে তার যে কর্মসূচির তালিকা, তাতে এখন পর্যন্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে দেখা হবার কোনো সময়সূচি নির্ধারিত হয়নি। নয়াদিল্লির সাংবাদিকেরা সেই খবর নিশ্চিত করেছেন, আমাদের প্রতিনিধির সাথেও আমরা কথা বলবো, কিন্তু তার আগে সহকর্মী ফারহানা রহমানের একটি প্রতিবেদন দেখছিলাম, যেখানে বিএনপির ভেতরেও এখন জোর আলোচনা চলছে। আমরা প্রতিবেদনটি যদি দেখতে পারি ফারহানা রহমানের, যেখানে তিনি বলছেন যে বিএনপি হঠাৎ করে ভারত বিরোধী অবস্থান থেকে সরে আসার ঘোষণায় দলটির ভেতরে চলছে নানা আলোচনা। যে বিএনপি বলেছিল শান্তি চুক্তি হলে দেশের 10 ভাগ চলে যাবে ভারতের কাছে, তারা এখন বলছে তারা কোনোদিন ভারত বিরোধিতা করেনি, আগামীতেও করবে না। আমরা প্রতিবেদনটি দেখে নিয়ে এই প্রসঙ্গের আলোচনায় আসব। অবৈধ সরকার এসে, অসাংবিধানিক সরকার এসেছে। শুধু দেশের ভেতরের নানান জনসভাই নয়, আন্তর্জাতিক গণমাধ্যমেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুখর ছিলেন ভারত বিদ্বেষী মন্তব্যে। বরাবরই বর্তমান সরকারের প্রতি বিএনপি চেয়ারপারসন আর তার নেতাদের অভিযোগ যে এই সরকার ভারতের মদতপুষ্ট, আর এ কারণেই রাজনৈতিক কর্মসূচির অজুহাতে 2013 সালে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সাথে সাক্ষাতের সময় নির্ধারিত থাকলেও তা বাতিল করেন নিজের ডাকা হরতালে নিরাপত্তার অজুহাতে। ভারতের রাষ্ট্রপতির সঙ্গে দেখা না করাটা সুখকর হয়নি। রাজনৈতিক কর্মসূচি ওই দিন ছিল, যেটাকে ভঙ্গ করে যাওয়াটা রাজনৈতিকভাবে তখন কঠিন ছিল। নরেন্দ্র দামোদর দাস মোদী। তবে 2014 সালে মোদী সরকার ক্ষমতায় আসার আগ থেকেই ধর্মভিত্তিক দল বিজেপিকে ঘিরে এক অন্য রকমের রাজনীতির পথে নামে বিএনপি। নেতারা ব্যাখ্যা দিলেন তাদের বিগত মনোভাবের। বাংলাদেশের একটা বড় বৃহত্তম দল হিসেবে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট, বাংলাদেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে, এই কথাগুলো তো বিএনপিকে তুলে ধরতে হবে
এই জন্য তো ভারত বিরোধী হওয়ার প্রয়োজন নেই। দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি ভারত বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে পার্শ্ববর্তী দেশের রাজনৈতিক পরিবেশ বিশেষ বিবেচনায় রাখবে, এই আশাতেই ভারতীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে আগ্রহী বেগম জিয়া। ভারত একটি বৃহত্তর গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করে, এবং পার্শ্ববর্তী রাষ্ট্রে যদি গণতন্ত্র না থাকে তাহলে ভারতের গণতন্ত্র হয়তো বা কিছুটা আঘাত আসবে। বাংলাদেশের জনগণকে বাইরে রেখে তো আমি মনে করি না কোনো গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী কোনো সম্পর্ক উন্নয়ন করতে পারবেন বা করার চেষ্টা করবেন। নিজেদের স্বার্থ রক্ষায় ভারতের সাথে সুসম্পর্ক তৈরি করতে মোদির এই সফরকে বিশেষভাবে কাজে লাগাতে চায় বিএনপি। আমাদের ভারতের সাথে সুসম্পর্ক এটা একেবারে অনিবার্য একটা বিষয়, এবং দুই দেশের যে সম্ভাবনা আছে সব ক্ষেত্রে এটা কিন্তু আমরা দুই দেশের সহযোগিতায় আমরা করতে পারবো। তবে এই সফরে আদৌ বিএনপি মোদির সাক্ষাৎ পাবে কিনা তা এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। ফারহানা রহমান, ৭১। বাস্তবতায় বিএনপি ভারতের সাথে সুসম্পর্কে অনিবার্য বলে মনে করছে। আমরা বিরতির পর ফিরতে হচ্ছে এই আলোচনায়, বিরতি নেবার সময় হয়েছে। আপনারাও থাকুন আমাদের সাথে এই আলোচনার অংশ হয়ে। মাঝে 2টা দিন আছে, তারপরেই বাংলাদেশ সফরে আসছেন। এই অঞ্চলের তো বটেই, গোটা বিশ্বেই নাকি এখন প্রভাব বিস্তার করতে যাচ্ছেন তেমন নেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঢাকা অনেকটাই প্রস্তুত, তার কর্মসূচি আলোচনা, নানান বিষয় নিয়ে আলোচনা করবার জন্য, দেন দরবার করবার জন্য প্রস্তুত নরেন্দ্র মোদীর সফরসূচি। এই প্রসঙ্গে কথা বলছিলাম ৭১ জার্নালে। আমাদের সাথে আছেন মোস্তফা ফিরোজ, শাহনাজ বেগম এবং টেলিফোনে যুক্ত হচ্ছেন সহকর্মী কলকাতা প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, নরেন্দ্র মোদীর সফরসূচিতে এখন পর্যন্ত নাকি খালেদা জিয়া বা বিএনপির জন্য কোনো সময় বরাদ্দ নেই, এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? এই সফরসূচি ধরে আসলে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেবার সময় হয়েছে কিনা? আপনি যেমনটি বলছিলেন যে নরেন্দ্র মোদী অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে বৈঠক করবেন কিনা, দেখেন এই বিষয়ে এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তর অর্থাৎ পিএমও দপ্তর থেকে এখনো পর্যন্ত কিন্তু বিষয়টি সরকারিভাবে ঘোষণা করেনি। যদিও আমরা বিভিন্ন বিশ্বস্ত সূত্র মারফত আমরা যারা প্রতিনিধি আছি সংবাদ মাধ্যমে, তারা যেটা জানতে পেরেছি যে সেক্ষেত্রে কিন্তু ভারতের প্রোটোকল অনুযায়ী, অর্থাৎ ভারতের কোনো রাষ্ট্রপ্রধান যখন কোনো বিদেশে সফর করেন সেক্ষেত্রে তিনি সরকারি দল অর্থাৎ শাসক দলের যিনি সর্বেসর্বা অর্থাৎ প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি তাদের সাথে মূলত বৈঠক করেন, পাশাপাশি বিরোধী দলের যিনি নেতা আছেন তার সাথে তিনি আনুষ্ঠানিক বৈঠক করেন। সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সেই প্রোটোকল অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের রাষ্ট্রপতি এবং বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী তার সফরসূচিতে এখনো পর্যন্ত যেটা ঠিকঠাক আছে এরকমটাই আছে। সেক্ষেত্রে কিন্তু বিএনপির যিনি নেত্রী অর্থাৎ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে কিন্তু বৈঠকের কোনো কর্মসূচি, কিন্তু সত্যজিৎ এর বাইরে আপনি কোন নজির রেওয়াজ নিশ্চয়ই আছে, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ইচ্ছাটাও তো অনেক সময় কাজ করে এবং সেটা নিশ্চয়ই এই লিখিত সফরসূচির বাইরে গিয়েও কার্যকর হতে পারে নাকি? দেখেন সেটা অনেক ক্ষেত্রে পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে হতে পারে। আমি আপনাকে আরেকটু বলি, সেটা বিষয়টা দিল্লি যেটা চাইছে বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে কিন্তু চটাতে চাইছে না। সেক্ষেত্রে বাংলাদেশের যদি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি কিন্তু এই মুহূর্তে পরপর দুটি নির্বাচনে তিনি গণতান্ত্রিক যে প্রক্রিয়া অর্থাৎ নির্বাচনে তিনি অংশগ্রহণ করেননি, অতএব এমনকি তিনি সংসদে কিন্তু তিনি বিরোধী দলীয় নেত্রী নন। সেক্ষেত্রে তিনি যদি কিনা বিএনপির নেতার সাথে যদি দেখা করেন তাহলে কিন্তু জামাত ইসলামের সাথেও দেখা করতে হয় এবং অন্যান্য যে দলগুলো আছে তাদের সাথেও দেখা করতে হবে।
সেক্ষেত্রে কিন্তু একটা বিতর্ক তৈরি হবে, যেহেতু 2 দিনের সফর এবং সেখানে 50টির উপর সব মিলিয়ে কিন্তু প্রকল্প আছে যেগুলো আলোচনা হবে এবং বেশ কয়েকটি নিশ্চয়ই আরো খবর পাওয়া মাত্র সত্যজিৎ আপনার কাছ থেকে আমরা তা জানবো এবং সফর সূচি চূড়ান্ত কখন হবে সেটিও নিশ্চয়ই ভারত ঘোষণাই দিবে, কারণ এর আগে সুষমা স্বরাজ তো সংবাদ সম্মেলন করে বলেছেন যে তিস্তার পানি চুক্তি হচ্ছে না। এ বিষয়ে নিশ্চয়ই ভারতের দিক থেকে খুব বেশি রাগঢাক করার সুযোগ নেই। দুটো বিষয় শাহনাজ বেগম আমরা এই আলোচনাটাতে আনতে চাই। একটি হচ্ছে যেমনটা ফারহানা রহমানের প্রতিবেদন দেখছিলাম, বিএনপি নেতাদের বক্তৃতা শুনছিলাম যে তারা ভারতকে অনবোর্ড করে রাজনীতি করতে চান এবং কেন তারা ভারতকে সাথে পাবেন বলে আশা করছেন, কারণ যেহেতু ভারত বৃহত্তর গণতন্ত্রের দেশ, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তারা ভারতকে সাথে চান এবং হচ্ছে সফর সূচিতে সাউথ ব্লক ধরে যুক্ত হবার জন্য বিএনপি এখন পর্যন্ত তৎপর আছে। আপনাকে প্রথমেই বলি যে বিএনপি কিন্তু বিএনপির দিক থেকে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চাইতেই পারেন, কিন্তু আপনাকে একটা টিওআর আছে, টার্মস অ্যান্ড রেফারেন্স বলে একটা ওয়ার্ড আছে। এখানে সরকারিভাবে যদি আপনি নরেন্দ্র মোদীর সফরটাকে দেখেন, সেই সফরে উনি কার কার সঙ্গে দেখা করবেন এবং কিংবা ভারতের কোনো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কোথাও কোনো দেশে সফরে গেলে তালিকায় কারা কারা থাকেন, এবং আপনার যিনি করেসপন্ডেন্ট ভারতের উনি খুব কারেক্টলি বলেছেন যে আপনার হচ্ছে সরকার প্রধান, রাষ্ট্রপতি এবং হচ্ছে গিয়ে বিরোধী দলীয় নেত্রী। তো বাংলাদেশ যদি গণতান্ত্রিক দেশের যে প্র্যাকটিসগুলো এখন করছে, মন্দ ভালো যেটাই আপনি সমালোচনা করেন, সেই মন্দ ভালোর মধ্যে কিন্তু খালেদা জিয়ার অবস্থানটি নেই। কিন্তু বড় একটি জনসংখ্যার প্রতিনিধিত্ব করে বিএনপি, সে কথাটাই বিএনপি নেতারা বলছেন। হ্যাঁ, না, বিএনপি দাবি করছে যে আমাদের সঙ্গে এই জন্য দেখা করতে হবে, এবং আমরাও জানি যে বিএনপি কিন্তু প্রকৃত অর্থে প্রধান বিরোধী দল। যদিও পার্লামেন্টে জাতীয় পার্টি হচ্ছে গিয়ে প্রধান বিরোধী দল, কিন্তু মাঠে কিংবা প্রকৃত অর্থে বিএনপি প্রধান বিরোধী দল। কিন্তু উনি কোন প্রোটোকলে দেখা করবেন? যদি উনি বিএনপির চেয়ারপারসনকে প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে দেখা করেন, তাহলে আপনার হোসেইন মোহাম্মদ এরশাদকে প্রাক্তন প্রেসিডেন্ট হিসেবে কেন দেখা করবেন না? কিংবা বিএনপির সঙ্গে রাজনৈতিক দলের চেয়ারপারসন হিসেবে দেখা করলে জামাত ইসলামকে তো সরকার এখনো ব্যান করেনি, তার সঙ্গেও তো দেখা করা তার উচিত, কারণ উনিও ধর্মভিত্তিক রাজনীতি করেন, জামাতও তাই করে। এই জায়গাটিকে আপনার মেলানোটা অনেক কঠিন তার প্রোটোকলের দিক থেকে। কিন্তু আমি আপনাকে একটি বিষয় স্মরণ করে দিতে চাই, আপনার নিশ্চয়ই মনে পড়ে যখন প্রণব মুখার্জি বাংলাদেশে এসেছিলেন, সেই সময় জামাত ইসলাম একটি হরতাল ডেকেছিল এবং সেই হরতালটি সমর্থন করেছিল বিএনপি। হরতালের সমর্থন করা মানে উনি হরতালের অংশ হওয়া, এবং উনার সফরকে সামনে রেখেই কিন্তু ঘটনাটি ঘটানো হয়েছিল 13 সালে, যে এই সফরটি হচ্ছে, এই সফরটি জানা সত্ত্বেও কাণ্ডটি ঘটেছিল। এবং তখন কিন্তু প্রধান বিরোধী দলের নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। তিনি কিন্তু সেই হরতালে তার সমর্থকরাই পিকেটিং করবেন কিংবা তার সহযোগী রাজনৈতিক দল পিকেটিং করবেন, কিন্তু উনি দেখা করতে পারবেন না। এই অজুহাতটা কি ধোপে টেকে? মোস্তফা ফিরোজ, জনগণ তো নিশ্চয়ই একটু পরিষ্কার হতে চায় বিএনপির এই অবস্থান পরিবর্তন, যেটি অবস্থান পরিবর্তন হিসেবে একভাবে কিন্তু দলের নেতারাও বিশ্লেষণ করছেন। দেখেন, আমি পুরো বিষয়টা একটা আমাদের একটা রাজনৈতিক দেউলিয়াপনা উন্মোচনের মধ্য দিয়ে আমরা কিন্তু খুব মর্যাদার আসনে যাব না। বিএনপির রাজনীতির দেউলিয়াপনা নাকি পুরো আমাদের টোটাল রাজনীতির? বিএনপির কি অতীতে কি ভুল করেছে, এখন তার স্ট্যাটাস কি, এটা মুখ্য বিষয় না। আপনি দেখেন জাস্ট বারাক ওবামার সফর সূচিটা দেখেন ভারতে। আমরা দেখলাম কি ডিনারে টেবিলে সোনিয়া গান্ধী, মনমোহন, প্রণব সবাই বসলেন। তো এখন কংগ্রেসের স্ট্যাটাস কি? বিরোধী দলের মর্যাদাও তো নেই কংগ্রেসের। বিরোধী দলের মর্যাদা নাই মানে যেই যতগুলো আসন পেয়ে একটা প্রকৃত বিরোধী দল হওয়ার কথা, আসন সংখ্যা যাই অনেক সংখ্যা কম। আমি বলছি ভারত এই সফরের মধ্য দিয়ে তার পুরো দেশকে জানান দিল যে আমরা এক এবং ঐক্যবদ্ধ আছি। ভারত এখানে আসছে কিন্তু দয়া দেখানোর জন্য না, তার একটা স্বার্থ আছে, আবার আমরাও চাই যে আমাদের একটা স্বার্থ আছে। দু দেশ তার স্বার্থের পারস্পরিক বিনিময়ের মধ্যে যার যার স্বার্থ উদ্ধার করবে। শুরুটা কি বিএনপি করেনি? যখন আমি বলছি, ভারতের লেট মি ফিনিশ। সরকার এখানে ক্ষমতা আছে কি? সরকার কিন্তু এখানে একটা দল না, সরকার সে রিপ্রেজেন্ট করছে সারা দেশের মানুষকে, তাই তো? তাহলে তারও আমি মনে করি নৈতিকভাবে উচিত যে ভারতের সামনে দেখানো
যে এখানে শাহনাজ বেগম যেটা বলো প্রকৃত যে আমরা স্ট্যাটাস পার্লামেন্টে নাই, টেকনিক্যাল অনেক ইস্যু নিয়ে অনেক আলোচনা করতে পারি, কিন্তু প্রকৃত বাস্তবতা হচ্ছে আপনি যেটি বললেন যে একটা বড় সংখ্যক মানুষ কে রিপ্রেজেন্ট করে হচ্ছে বিএনপি। সুতরাং এখানে বিএনপি নেতৃবৃন্দ সহ কে সফরসূচি করবে, এটা কি নয়াদিল্লি করবে কিনা, আমি অতীতের এই টানাপোড়েন এটা হলো আমাদের আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু আজকে যদি আমরা আমাদের দুই নেত্রী সহ ইভেন এরশাদ, রওশন এরশাদ সহ সবাই মিলে যদি আজকে একটা টেবিলে যদি সিটিং দিতে পারতাম মোদির সঙ্গে, আমাদের সম্মানটা আমাদের যে সাম্প্রতিক ইতিহাস সম্ভব কি সম্ভব না তা না, আমি একটা আদর্শের জায়গা থেকে আমি কথাটা বলছি, যেটা ভারত পারে সেটা যদি আমরা দেখাতে পারতাম। আমি বলি সম্ভব না কেন? বিএনপির নেত্রীর যেই রাজনৈতিক অবস্থান ছিল 3 মাসের আন্দোলনের পর, সেখান থেকে উদ্ধারের ক্ষেত্রে আমি তো মনে করি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক একটা অবদান আছে। তাকে ওই অবস্থান থেকে উদ্ধার করে কোর্টে আত্মসমর্পণ করানো, আত্মসমর্পণ করে বাসায় তার পুরো নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে যে সম্মানজনক একটা প্রত্যাবর্তন ঘটিয়েছিল এই গভর্নমেন্ট। সুতরাং এই গভর্নমেন্টের পক্ষেই সম্ভব যে সকল রাজনৈতিক দলকে নিয়ে নরেন্দ্র মোদীর সামনে উপস্থাপন আমরা যদি করতে পারতাম, তাহলে কিন্তু আমরা ভারতের বিপরীতে আমরাও তো জানান দিতে পারতাম যে দেশের স্বার্থের প্রশ্নে আমরা শুভ আকাঙ্ক্ষার প্রতি আমাদের নিশ্চয়ই সকলের শ্রদ্ধা আছে। কিন্তু দুই নেত্রী টেলিফোন আলাপ থেকে শুরু করে আমি ওই পেছনে মানে ওটা হচ্ছে কি মানে আপনার একটু অন্যরকম খারাপ বিষয় চলে আসে। আমি মানে দীপু ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদীর সফর সূচিতে খালেদা জিয়ার সঙ্গে মিটিং নাই, এখানে বাংলাদেশ সরকারের যিনি প্রধানমন্ত্রী আছেন তার কি রোলটা আপনি দেখতে চাচ্ছেন? সরকার ঠিক করবে যে বাংলাদেশ সরকার নরেন্দ্র মোদীর সঙ্গে যে নসিহত না 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 সরকারি এতে না, একটা তো মানে আপনি বলতে যাচ্ছেন বাংলাদেশে যে ভোজ হবে সেই ভোজে মানে সব রাজনৈতিক দলকে নিয়ে প্রধানমন্ত্রী যদি বসেন, এতে মানে আমাদের মর্যাদার ক্ষতি হবে না, বরং একটা আমরা যে আমাদের দেশের প্রশ্নে আমি পরামর্শ দিচ্ছি, আমি একটা আদর্শের জায়গা থেকে করছি। ভারত যা পারে, ভারতের অনেক বিষয় নিয়ে তো আমরা প্রশংসা করি, আমরা সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা কেন সেই আদর্শের জায়গা থেকে আমরা যাব না? মোস্তফা ফিরোজ পুরো রাজনীতির দেউলিয়াপনা নিয়ে আমরা যদি এই আলোচনাটা করি যে খালেদা জিয়া অ্যাপয়েন্টমেন্ট পাবেন কি পাবেন না, না পেলে কি আমি খুব তৃপ্ত হব, এই আলোচনাটা তখনই আসে যখন হচ্ছে দেন দরবার করে দেখা করতে চাওয়া, এই আলোচনাটা তখনই আসে যখন হরতাল দিয়ে দেখা করার পথ বন্ধ করা। এই কাজগুলো তো অবশ্যই ঘৃণ্য এবং অত্যন্ত ন্যাক্কারজনক কাজ ঘটেছে, কিন্তু আমরা যদি এটা অব্যাহত রাখি, তার মধ্যে দিয়ে কি আমরা কোনো বেনিফিট তুলতে পারবো? দেশ হিসাবে, জাতি হিসাবে আমরা কি কোনো ভালো উদাহরণ রাখতে পারবো? বরং আমাদের এই অনক্যের সুযোগগুলো কিন্তু সবাই নেবে। আশেপাশে যে তৈরি করছে সেই দেউলিয়াপনাটি কি তাদের, নাকি এই দেউলিয়াপনার দায় সকলে নেবে? না না, যারা তৈরি করছে তাদের, কিন্তু এস সরকার হিসাবে আমি বলছি তার উদারতা, তার মহত্ব দিয়ে সেই বিষয়গুলোকে যদি সামনে নিয়ে আসে, তাহলে সরকার কিন্তু আরো উচ্চতায় যাবে। এখানে কিন্তু যদি আজকে খালেদা জিয়া যদি অ্যাপয়েন্টমেন্ট না পান, দেখা করতে না পারেন, দল হিসাবে যদি ক্ষুদ্র অর্থে আমি তৃপ্তির ঢেকুর তুলতে পারবো, কিন্তু জাতি, দেশ হিসাবে কিন্তু আমরা কিন্তু খুব গৌরবান্বিত হব না, যেটা নিয়ে আমরা আমাদের এই যে আভ্যন্তরীণ রাজনীতিতে আমরা খেলাধুলা করি। নিশ্চয়ই সরকারকে পরামর্শ দেবার পাশাপাশি বিএনপিকেও পরামর্শ দিবেন, আমরা শুনবো। বিরতি এক লাইন শুধু বলতে চাই, আমি দীপু ভাইকে যে প্রশ্নটি করেছিলাম যে এই সফরসূচিতে দীপু ভাই সরাসরি উত্তর দিয়েছেন যে উনি যেটা বলছেন সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর যে ভোজ সভা হবে কিংবা যে কলম থাকবে, সেখানে প্রধানমন্ত্রী যেন ইনক্লুড করেন তাকে। আসলে কি ওই জায়গাটা ইনক্লুড করবার যে সুযোগ নাই, দীপু ভাই আমার সঙ্গে পার্লামেন্ট করেছেন, সংবিধান জানেন, যে কোনো সুযোগ নাই সেটা জেনেও বলছেন, এটাতে আমি একটু বিস্মিত হচ্ছি। চাইলে পারেন না, আমি যে জন্য বলছি চাইলে পারেন না, কারণ উনি যে উনার সফরসূচি সেটা বাংলাদেশ সরকার নির্ধারণ করবে না। বাংলাদেশ সরকারের এখন যে সরকারটি রয়েছে তার সঙ্গে অনেক বড়, তার পেছনে জন্ম সমর্থন থাকা সত্ত্বেও বিএনপির সঙ্গে যেই সম্পর্ক, সেই সম্পর্কে তো মুখ দেখা দেখি জায়গাটিও নষ্ট হয়ে গেছে। সেই নষ্ট করবার দায়িত্বটি তো বেগম খালেদা জিয়ার পার্টি থেকে নেওয়া হয়েছিল। না, সেই জায়গাটা না, আপনি হ্যান্ডশেকটা কিভাবে করবেন? এই যে আপনি আমার পাশে বসেছেন, এই পাশে বসার সম্পর্কটি আপনার সঙ্গে আমার আছে। নরেন্দ্র মোদী যদি নিজে
ঔদার্য নিয়ে করেন, আমরা খুশি হব। না না, শাহনাজ বেগম, মোস্তফা ফিরোজের প্রস্তাবটি হচ্ছে যে প্রক্রিয়ায় বিএনপি মানুষ জ্বালিয়ে পুড়িয়ে মারলো, তারপরে বিএনপি কে সেই জায়গা থেকে তুলে এনে আবার হচ্ছে যে জায়গা থেকে একের পর এক আদালতে না গিয়ে ঘরে বসে থাকলো বিএনপি, সেখান থেকে তাকে অফিস থেকে এনে আবার বাসায়। আপনাদের এই টক শোতেই তখন কি কি আলোচনাগুলো হয়েছিল আপনার কি মনে পড়ে? যে যারা ওই বিষয়গুলোকে সমর্থন করে কথা বলেছিলেন যে এটি সরকার অত্যন্ত অন্যায় করছে, সরকার কেন বালু ট্রাক দিয়ে রেখেছে, সরকার কেন এমনটি করছে, তখন আপনার এই টেবিলে কি কি আলোচনা হয়েছিল আপনার কি কিছুই মনে পড়ে? নিশ্চয়ই দর্শকদের মনে আছে এবং দর্শকরা নিশ্চয়ই স্মৃতি ঘাটবেন এবং সমসাময়িক ইস্যুতেও আমরা আমাদের সাথে আলোচনায় থাকবেন বিরতি নেবার সময়। মোদির সফরসূচিতে খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ আছে কি নেই, দরকার কতটুকু, দায়িত্ব কার, কথা বলছি এই প্রসঙ্গে ৭১ জার্নালে। স্বাগত আপনাদেরও। আছেন মোস্তফা ফিরোজ, শাহনাজ বেগম। আপনার কাছে ছিলাম বিরতির আগে, জাতি কি স্মৃতিভ্রষ্ট হয়ে গেল কিনা? আমি এটাই বলতে চাচ্ছিলাম, এই কারণে বলতে চাচ্ছিলাম যে আপনি একটা প্রবাদ আছে আর কি, যে আপনি অনেক কিছু জীবন থেকে পাল্টাতে পারবেন, প্রতিবেশীকে পারবেন না। তো ভারত আমাদের অবশ্যই একটা বৃহৎ প্রতিবেশী এবং ভারতে আমাদের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন সময় আমাদের যে সহযোগিতা ওই সময়টিতে বিশেষ করে যা করেছে সেটা জাতি হিসাবে ভুলবার কোনো সুযোগ নেই। কিন্তু একই সঙ্গে কতগুলো বিষয় তাদের সঙ্গে আমাদের অমীমাংসিত আছে এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন যে ভারতের একজন রাষ্ট্রপতি, তখন প্রণব মুখার্জি রাষ্ট্রপতি হননি, উনি তখন অর্থমন্ত্রী ছিলেন, উনি যখন এলেন বাংলাদেশে এবং $1 বিলিয়ন ক্রেডিট ঘোষণা করবেন, আমরা এগুলো জানতাম, রিপোর্টার হিসেবে এগুলো আমরা কভার করছিলাম। ঠিক উনার আসবার কর্মসূচিটি বাংলাদেশের প্রধান বিরোধী রাজনৈতিক দলের হাতে কিন্তু ছিল। সেটা থাকা সত্ত্বেও তারা জামাতের মানে হরতালটাকে সাপোর্ট করে, সেটা তো আমরা জানি। আমি কিন্তু মোস্তফা ফিরোজ একটি সুনির্দিষ্ট প্রস্তাব করেছেন, আমি সেই প্রস্তাবটার কথা বলছি, নৈশভোজ বা মধ্যাহ্নভোজ, আমি সেই কথাটাই বলছি যে এই যে ইতিহাস না, ইতিহাস ভুলে গেলে তো হবে না, কারণ আপনি যে সিঁড়িতে আজকে দাঁড়িয়ে আছেন তার নিচের সিঁড়িগুলো তো আছে, ওটা বাদ দিয়ে এই সিঁড়িটা না, এই যে অবস্থানটি এটা না। আপনি যখন খালেদা জিয়াকে, ফিরোজ ভাই যে কথাটি বলছেন যে সরকার এই উদ্যোগ গ্রহণ করবে, আমি ঠিক বুঝতেই পারছি না যে এটা উনি কেমন করে সরকারের উপরে চাপাচ্ছেন এবং সরকার কি প্রক্রিয়ায়, মানে খালেদা জিয়াকে কি প্রক্রিয়ায় আহ্বান জানাবে মোদির সঙ্গে বৈঠকে বসতে। মোস্তফা ফিরোজ ক্যাটাগরিক্যালি বলেছেন জাতীয় ঐক্য দেখানো না, জাতীয় ঐক্য কি মোদির সঙ্গে শুধু মিটিং করবার সময়? এই দেশে যখন এতগুলো মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে মারা হয়েছে, যুদ্ধ অপরাধীদের বিষয়টি সামনে রয়েছে, এবং যখন নাকি আপনি লাগাতার 6 মাস ধরে আপনি 13 থেকে স্টার্ট করে 14-15 যা চলেছে, সেগুলো জায়গায় ঐক্যমতের কথা কি দীপু ভাই বলবেন? যদি সেই দীপু ভাই যদি সেই ঐক্যমতের টেবিলে সেই না, আপনি বিরোধিতা করেছেন ব্যক্তিগতভাবে, আমি ওইটা বলছি না। আমি বলছি, আবারও বলেছেন, আমার যতদূর আলোচনাটি ধরে যদি বলি যে সেই সব জায়গা থেকে বিএনপি কে তুলে আনার দায়িত্ব যেভাবে সরকার পালন করেছে, একইভাবে নৈশভোজ মধ্যাহ্নভোজে বিএনপি কে যুক্ত করবার বিএনপি কে আপনি মোস্তফা ফিরোজ জামাতকেও সেখানে দেখতে চান? প্রশ্নই ওঠে না। আপনি একটা জিনিস খেয়াল বরং জামাত এতদিন নিষিদ্ধ হয়নি কেন সেই ব্যাপারে বরং আমার ক্ষোভ আছে। না, দীপু ভাই যে কথাটি বলছেন যে সরকারকে সেই দায়িত্ব নিতে হবে, সরকার তো এখন তো বিএনপি তার রাজনৈতিক যে দেউলিয়াত্ব, যে কথাটি দীপু ভাই বলেছেন, এবং উনি বলেছেন রাজনৈতিক সকল রাজনৈতিক, এটাকে উনি, আমি উনাকে কোট করে বলছি, কিন্তু সকল রাজনৈতিক দলের কিন্তু কোনো দেউলিয়াত্ব ঘটেনি, কেবলমাত্র বিএনপির ক্ষেত্রে ঘটেছে, কেবলমাত্র বিএনপির ক্ষেত্রে ঘটেছে। এবারের ইলেকশনেও তাদের পোলিং এজেন্টকে ভাড়া করতে, আউটসোর্সিং করতে হয়েছে, পরিস্থিতিটা এমন। এই জায়গায় আমি মোস্তফা ফিরোজের মন্তব্য নিয়ে আপনার কাছে আমি একটু শেষ করে নেই, আমি জাস্ট শেষ করে নেই। আমরা কিন্তু যারা সচেতন, এদেশের কোনো সচেতন নাগরিকই কিন্তু চান না যে বাংলাদেশে একটি মাত্র রাজনৈতিক দল থাকুক, অবশ্যই একটি বৃহৎ প্রধান রাজনৈতিক দল থাকতে হবে, তাহলে গণতন্ত্র সংহত হয়। কিন্তু সেই বৃহৎ রাজনৈতিক দলকে কতগুলা প্রশ্নে ঐক্যমত্য গঠন করতেই হবে, সেটি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ভাষা আন্দোলন, বাংলাদেশের যা কিছু অর্জন, এই অর্জনগুলোকে ওন করতে হবে। বেগম খালেদা জিয়া কি সেগুলোকে ওন করেছেন? সেগুলোকে ওন করেননি। এবং সেই জায়গাটিকে যদি আপনি ওন না করেন, আপনার সঙ্গে আমার যে বিরোধটি, সে কিন্তু বীজ বপিত হয়েছে সেই জায়গাটিতে, সেই জায়গাটিকে আপনি বাদ দিয়ে শুধু মোদির সঙ্গে আজকে আপনার প্রয়োজন
মোদিকে রাজনীতিতে, আপনি তার সঙ্গে বৈঠক করতে চান, আর সরকারকে দায়িত্ব নিয়ে সেই বৈঠক বসাতে হবে, এটি কি আকাশ কুসুম কল্পনা? মোস্তফা ফিরোজ, আপনি কি সেই জায়গাতে আছেন যে সকল রাজনৈতিক দল দেউলিয়া হয়ে পড়েছে? না, সকল রাজনীতি আমি বলছি যে এই যে দেউলিয়া, তো আমি বলছি কেন এই আলোচনাটাই যে খালেদা জিয়া এখনো সাক্ষাৎ পাননি, এইটা আমরা শিরোনাম করে আলোচনাটা করার মধ্যে দিয়ে আমরা এটা কিন্তু এটা আমাদের জন্য মানে ভারত যখন দেখছে তখন কিন্তু আমাদের রাজনীতি নিয়ে আমাদের দেখছে খালেদা জিয়া দেন দরবার করছে, হাস্যকর ব্যাপার আছে। এবং এই বিষয়টা নিয়ে যখন কি আমরা হাস্যকর, এটা নিয়ে কথা বলা না, খালেদা জিয়া দেন দরবার করা, এটা নিয়ে কথা বলা হাস্যকর না, দেন দরবার করাটা আমি কয়েকজনের উত্তর দেব, যে কোনো একজন ঠিক করে না, মুখোমুখি হয়। আমি এক লাইনে একটা পুরনো বিতর্ক আপনাকে মনে করিয়ে দিতে চাই। যে কোনো একজন প্রশ্ন করেন, না না আপনি বলবেন, এবং অনেক সময় ধরে যতক্ষণ বলার সুযোগ আছে আমাদের অনুষ্ঠানের সময়, যদিও শেষ পর্যায়ে, এটা আসলে একটি পুরনো বিতর্ক, গণমাধ্যমের দায়িত্ব। আমি শুধু আপনাকে একটু যুক্ত করে দিতে চাই, গণমাধ্যমে এটা পুরনো বিতর্ক, আপনিও জানেন যে একটি খবর যেটি দেশের জন্য খারাপ, বিশেষ করে 2001 থেকে 5 সালে যখন সারা দেশে বোমা বিস্ফোরিত হচ্ছিল, জঙ্গিবাদের উত্থান হয়েছিল, তখন সেই সময়কার সরকার গণমাধ্যমে এই খবর প্রকাশিত হলে পরে বলতো যে আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আজকে যদি আমরা এখানে আলোচনা করি যে মোদির সফরসূচিতে খালেদা জিয়ার দেখা করবার বিষয়টি আছে কি নেই, সেটি ভাবমূর্তি নষ্টকারী বা সেটি অন্যায়, নাকি খালেদা জিয়া যেভাবে বিএনপি দেন দরবার করছে সেটি যথেষ্ট আসলে দেশের অবস্থান বুঝবার জন্য? এই খবরটাই আমাদের জন্য বিব্রতকর, আমাদের মানে আমাদের দায়িত্বই বিব্রতকর খবরটি চেপে যাওয়া না, চেপে না, এটা তারা হচ্ছে। কিন্তু এই আলোচনাটা যে আমরা করছি, এটা কিন্তু আমরা কিন্তু এই আলোচনাটা যদি সে ইন্ডিয়াতে হতো, তাহলে ইন্ডিয়ার মানুষ, ইন্ডিয়ার জনগণ, ইন্ডিয়ার রাজনৈতিক বিশ্লেষকরা কি বিব্রত হতো না? হতো। আমি বলতে চাচ্ছি যে দেখেন, মোদির শপথ অনুষ্ঠানে সারা বিশ্বের নেতারা যেখানে গেছে সেখানে কিন্তু মমতা যায়নি, সেই মমতাকে নিয়ে মোদি আসছে। অর্থাৎ তারা তাদের দেশের রাজনীতির প্রশ্নে, যখন আরেকটা দেশের সাথে সম্পর্কের প্রশ্নে কিন্তু তারা ঐক্যবদ্ধ। আমি সেই প্রেক্ষিতে বলছিলাম যে মোদির এই সফরকে ঘিরে যদি আমরা এমন একটা পরিবেশ তৈরি করতে পারতাম, অন্তত আমাদের আভ্যন্তরীণ রাজনীতিতে অনেক বিরোধ আছে, লড়াই সংগ্রাম, নানান রকম তিক্ততা আছে, যেই তিক্ততাটা হয়তো ভারতের, আমি কি থামবো? না না, আপনি শেষ করুন। আচ্ছা, সেই তিক্ততা হয়তো ভারতের রাজনীতিতে নেই, আমাদের রাজনীতিতে আছে। তার ঊর্ধ্বে উঠে যদি আমরা মোদির সামনে, আমরা যে সকল রাজনৈতিক দল আমাদের দেশের স্বার্থের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ, এই উদ্যোগটা কে নেবে? বিএনপি নেবে না আওয়ামী লীগ নেবে? ক্ষমতায় আছে যেহেতু আওয়ামী লীগ, আওয়ামী লীগ যদি নেয় তার কিন্তু মহত্ব, তার বড়ত্ব কিন্তু ক্ষুণ্ণ হবে না, বরং এর মধ্য দিয়ে রাজনীতিতে আরো তার যে অর্জনটা, সেই অর্জনটা আরো বাড়বে। আমি সেই প্রেক্ষিতেই বলছিলাম যে পরিষ্কার আমার ধারণা দর্শক সরকারের যে সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে মোদির মধ্যাহ্নভোজ বা নৈশভোজে উপস্থিত হোক, এটা আমার একটা আহ্বান। এক লাইনে শেষ করছি, সেটি হচ্ছে যে ফিরোজ ভাই যে বক্তব্যটি দিলেন যে সেই মমতাকে নিয়ে মোদি আসছেন, এটা খুবই একটা বিভ্রান্তিকর তথ্য। মমতাকে এই জন্য আনা হচ্ছে কারণ গঙ্গা এবং তিস্তা চুক্তির বিষয়টি রয়েছে, যেটি ভারতের সংবিধান অনুযায়ী রাজ্যের ইস্যু, এবং রাজ্য যদি না চায় কেন্দ্রের জন্য সেজন্যই উনি কিন্তু মমতা উনার ওখানে যাননি বলে নিয়ে আসছেন, নট দ্যাট উনি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের সঙ্গে যে সুসম্পর্ক চান, সেই সুসম্পর্কের ক্ষেত্রে যারা। অনেক ধন্যবাদ শাহনাজ বেগম, মোস্তফা ফিরোজ, আপনাদেরও আমাদের সাথে এই আলোচনায় অংশ নেবার জন্য। থাকুন ৭১-এর সাথে, ভালো থাকুন। নতুন বাজেটে ভাগ্য পরিবর্তনের প্রতীক্ষায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পণ্যের দাম ভোক্তাদের নাগালের মধ্যে রাখার দাবি। বাজেটের সফল বাস্তবায়ন চাইছেন ব্যবসায়ীরা। কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলায় দগ্ধ ৫ জনের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। নাশকতাকারীদের ধরতে যৌথ অভিযান শুরু। জঙ্গি সংগঠন আইএসএ যোগ দিতে দেশ ছেড়ে যাওয়া তরুণরা সবাই বিত্তশালী ও উচ্চশিক্ষিত, তথ্য ডিবির। উগ্রবাদ মোকাবেলায় আদর্শিক লড়াই জরুরি, মত অপরাধ বিজ্ঞানীদের। অনুপ্রবেশ আইনে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে মেঘালয়ের শিলং পুলিশ। মোদির সফরে প্রাধান্য পাবে বিদ্যুৎ ও জ্বালানি খাত। ভারতের বিনিয়োগের প্রস্তাবে প্রায় ২৫০০ মেগাওয়াট বিদ্যুৎ পাবার আশা বাংলাদেশের। এবং ভারতের বিপক্ষে ১৪ সদস্যের চূড়ান্ত টেস্ট দল ঘোষণা বাংলাদেশের। ফিরলেন পেসার রুবেল, জায়গা হয়নি বিজয় ও নাসির হোসেনের। ৩ লাখ কোটি টাকার বাজেট, নিত্যপণ্যের দামে এখনই আগুন।
অবিশ্বাসের বৃত্ত থেকে বেরিয়ে আস্থার বাংলাদেশ ভারত সম্পর্ক। শবে বরাতের রাতে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা, 7 জন দগ্ধ। 727 রোহিঙ্গা মংডুতে থাইল্যান্ডের সেনা কর্মকর্তার আত্মসমর্পণ। কারণ বাজারে বাস দুর্ঘটনা, 1 জন নিহত। পদত্যাগের পরপরই স্লেট পাত্রের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত শুরু। নতুন অর্থ বছরের জন্য কাল প্রায় 3 লাখ কোটি টাকার বাজেট ঘোষণা করছেন অর্থমন্ত্রী। বাড়ছে করমুক্ত আয়ের সীমা। 2 মাস বিরতি দিয়ে আবারও পেট্রোল বোমার আগুনে পুড়লেন 7 বাস যাত্রী। জড়িতদের ধরতে চলছে যৌথ অভিযান। নারায়ণগঞ্জে চাল কলের বয়লার বিস্ফোরণে 2 জনের মৃত্যু। ঢাকা মেডিকেলে ভর্তি কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এবং তিস্তা চুক্তি যখনই হোক আগের সমঝোতা অনুসারেই পানি বন্টন চায় বাংলাদেশ। ন্যায্যতার দাবিতে দেওয়া হবে না ছাড়। FIFA President Sepp Blatter is reportedly being investigated by US officials as part of their corruption inquiry. The 79-year-old announced he is stepping down from the job after securing just a 5th term a few days ago. He's denied any wrongdoing. Well, the FIFA fallout in South Africa, the country's sports minister has responded within the last few hours to claims of $10 million paid to Jack Warner, the former vice president of FIFA. In other news, 48 hours on, what chance is there of finding any more survivors in the ferry boat disaster on the Yangtze River in China? What is next for world football? After Sepp Blatter's shock resignation, we'll have the latest on the growing corruption scandal at FIFA. Plus, hope dims and anger grows in China. Rescuers struggle to find survivors of a Chinese ship disaster. Hundreds are still missing. And big changes to the U.S. mass surveillance program, what the Freedom Act means for the bulk collection of American phone records. দেশে এত সাউন্ড পলিউশন, কেউ কিছু বলছে না কেন? যা বলার ৭১ বলুন। ৭১ সংবাদ নয়, সংযোগ।